সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের মোদির চান্দি উড়ল, নতুন গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন। বাংলাদেশের প্রফেসরের কাঁপছে ভারত। রূপপুরের নদীপাড়ের সকাল তখনও পুরোপুরি জাগেনি। কুয়াশায় ঢাকা ঈশ্বরদীর আকাশে সূর্যের আলো যেন পথ হারিয়েছে। শুধু নিচে টহলরত কয়েকজন সৈনিকের বুটের আওয়াজ মিলেমিশে যাচ্ছে ঠান্ডা বাতাসে। দূরে এক কংক্রিট ঘাঁটির গেটে বড় অক্ষরে লেখা জাতীয় প্রতিরক্ষা গবেষণা কমপ্লেক্স। সেখানে আজ এক অদ্ভুত নীরবতা। কোথাও কোনো সাংবাদিক, কোনো আমলা নেই, কিন্তু জানালার ভেতরে আলো জ্বলছে। কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠেছে একটার পর একটা ড্রয়িং। নতুন বিমান ঘাঁটির নকশা, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ম্যাপ আর বোমারু বিমানের পারফরম্যান্স রিপোর্ট। এক তরুণ প্রকৌশলী হঠাৎ বলে উঠল, স্যার, আমাদের নতুন হিসার ও ক্ষেপণাস্ত্র সিস্টেমের টেস্ট সিগন্যাল পেয়েছি। অন্য প্রান্তে বসা জ্যেষ্ঠ কর্মকর্তা জানালার বাইরে তাকালেন, মৃদু হাসলেন, তারপর ধীরে বললেন, ভালো, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আমাদের দিকে আসছে। আমাদের প্রস্তুতি এখন সম্পন্ন। সেই এক বাক্যেই যেন গোটা রাষ্ট্রের মানসিক অবস্থার প্রতিফলন। দক্ষিণ এশিয়ার এই অগ্নিগর্ভ সময়ের মধ্যে বাংলাদেশ এখন নিঃশব্দে গড়ে তুলছে তার সবচেয়ে বড় সামরিক প্রতিরোধ। ইউরোফাইটার টাইফুন নামটা এখন কেবল একটি যুদ্ধ বিমানের নয়, এটি বাংলাদেশের আকাশে এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। প্রফেসর ইউনুসের সরকারের সময় থেকেই এই প্রকল্পের আলোচনা শুরু হয়, কিন্তু তখনও অনেকে তা কল্পনা ভেবেছিল। আজ সেটি বাস্তব। এই দেশে এখন টাইফুনের জন্য বিশেষ হ্যাঙ্গার তৈরি হচ্ছে। ইউরোপ থেকে বিশেষজ্ঞ দল এসেছে রাডার সিস্টেম সংযোগ করতে, আর পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন ইতালির আকাশে। এর পাশাপাশি চীনের ZNC, পাকিস্তানের JF-17 ব্লক 3, তুরস্কের হিসার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দেশীয় ড্রোন কারখানা সব মিলে গড়ে উঠেছে এক নতুন প্রতিরক্ষা বাস্তবতা। বাংলাদেশ একসময় প্রতিরক্ষা কেনাকাটায় ভয় পেত। রাজনীতি, বিতর্ক, বাজেট সবই বাধা ছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। যে দেশ একসময় ঋণের চিন্তায় দ্বিধাগ্রস্ত থাকত, সেই দেশ আজ নিজের নিরাপত্তার জন্য বিনিয়োগ করছে হাজার কোটি টাকা। কেউ জোরে বলছে না, কিন্তু সবাই জানে আমরা প্রস্তুত হচ্ছি এক দীর্ঘ, ধৈর্যশীল যুদ্ধের জন্য। ইউরোপের 4 দেশ, ইতালি, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যের যৌথ নির্মিত এই বিমান শুধু প্রযুক্তির নিদর্শন নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির প্রতীকও। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইউরোপের সামরিক মানচিত্রে প্রবেশ করেছে প্রথমবারের মতো। ইউরোফাইটারের একটি ইঞ্জিনের যে ক্ষমতা, তা বাংলাদেশের বর্তমান MiG-29-এর দ্বিগুণেরও বেশি। আর এর রাডার, সেন্সর ও অস্ত্র ধারণ ক্ষমতা এমন যে একই সঙ্গে স্থল, জল ও আকাশের 3টি টার্গেট ধ্বংস করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, এই বিমান কেনা মানে ইউরোপের কাছে রাজনৈতিক আস্থা অর্জন। এই আস্থা একবার পাওয়া গেলে কেউ আর সহজেই সেই দেশের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান নেয় না। একজন বিদেশি বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশ টাইফুন কিনছে মানে এশিয়ার একটি ছোট দেশ ইউরোপকে তার মিত্র বেছে নিয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্ত কেবল প্রতিরক্ষা নয়, এটি একটি পররাষ্ট্রনীতির ঘূর্ণাবর্ত, যেখানে আকাশের প্রতিটি গর্জনই আসলে কূটনৈতিক সিগন্যাল। চীনের পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে তৈরি হচ্ছে ZNC। এই যুদ্ধবিমানকে বলা হয় ড্রাগনের চোখ, কারণ এই রাডার যে শক্তি রাখে তা শত্রুপক্ষের বিমানকে 200 কিলোমিটার দূর থেকে দেখতে পারে। বাংলাদেশের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ সংস্করণ, যেখানে থাকবে PL-15 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা। অন্যদিকে পাকিস্তানের কামরায় তৈরি হচ্ছে JF-17 ব্লক 3, যা চীন-পাকিস্তান যৌথ প্রকৌশলের সাফল্যের চূড়া। এই বিমানগুলো বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে এমনভাবে যাতে রক্ষণাবেক্ষণ খরচ কম এবং অপারেশন সহজ হয়। এই 2 বিমানের সংমিশ্রণেই তৈরি করছে এক দ্বিমুখী প্রতিরক্ষা দেয়াল, যেখানে ইউরোপের টাইফুন সামলাবে উচ্চ আকাশ, আর চীনা ও পাকিস্তানি বিমান নজর রাখবে সীমান্ত ও উপকূলে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে এক অদৃশ্য বৃত্ত, যা হয়তো আগামী দশকের যুদ্ধ মানচিত্র নির্ধারণ করবে।
যুদ্ধ শুধু আকাশে হয় না, যুদ্ধের নিয়ন্ত্রণ থাকে মাটিতে। যেখানে সৈনিক পা ফেলে সেখানে ট্যাঙ্কের চাকা ঘোরে। বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন অধ্যায় শুরু হয়েছে তুরস্কের সহায়তায়। হিসার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন বাংলাদেশের নিরাপত্তার মূল ভিত্তি হয়ে উঠছে। এই সিস্টেম শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে ৭০ কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এছাড়া দেশে স্থাপিত হচ্ছে প্রথম ড্রোন তৈরির কারখানা, যেখানে তরুণ প্রকৌশলীরা নিজেরাই তৈরি করছেন নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন। অন্যদিকে চীনের তৈরি নতুন প্রজন্মের ট্যাঙ্ক ও সাজোয়া যান যুক্ত হয়েছে সেনাবাহিনীতে। মাঠ পর্যায়ে চলেছে প্রশিক্ষণ, যেখানে সৈনিকরা এখন আর বিদেশি উপদেশের অপেক্ষায় থাকে না, নিজেদের কমান্ডেই পরিচালনা করছে আধুনিক অস্ত্র ব্যবস্থা। এই দৃশ্য এখন আর গোপন নয়। যে বাংলাদেশকে একসময় বলা হতো নিরাপত্তা নির্ভর দেশ, সেই বাংলাদেশ এখন হয়ে উঠছে প্রতিরোধ নির্ভর দেশ। কেন এই প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরটা সহজ নয়, যেমন সহজ নয় যুদ্ধের আগের নীরবতা বোঝা। বাংলাদেশের এই প্রস্তুতি কোনো একদিনের আতঙ্ক থেকে জন্ম নেয়নি। এটি দীর্ঘদিনের দমন করা বাস্তবতার পরিণতি। যে বাস্তবতায় দেখা যায় সীমান্তে, দেখা যায় কূটনীতির নরম হাসিতে, আর সবচেয়ে বেশি দেখা যায় সেই অদৃশ্য ভয়টিতে, যে ভয় বলে আমরা প্রস্তুত না থাকলে একদিন কেউ আমাদের প্রস্তুত করবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন এক অদ্ভুত ঘূর্ণি তৈরি হয়েছে। ভারত তার উত্তর সীমান্তে চীনের সঙ্গে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত উত্তপ্ত সীমান্তে দুই দেশের সেনারা বরফের ভেতর মুখোমুখি দাঁড়িয়ে। চীনের কৌশল হল আর্থিক প্রভাবের ভেতর দিয়ে সামরিক উপস্থিতি, আর ভারতের কৌশল হল ভয় দেখিয়ে বন্ধুত্বের প্রস্তাব। এই দুই কৌশলের মাঝখানে যে দেশটির সবচেয়ে বিপজ্জনক অবস্থানে দাঁড়িয়ে আছে তার নাম বাংলাদেশ। একদিকে ভারতের নিরাপত্তা বলয়তত্ত্ব, অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রভাব। দুটি ঢুকে গেছে বঙ্গোপসাগরের নরম বালু পর্যন্ত। এমন এক অবস্থায় বাংলাদেশের জন্য নিরপেক্ষ থাকা মানে দাঁড়িয়ে থাকা উন্মুক্ত বালুচরে, যেখানে যেদিকের বাতাসই বইবে সেই দিকেই শরীর হেলে পড়বে। এই অবস্থার পরিবর্তন আনতেই শুরু হয় বাংলাদেশের প্রতিরক্ষা জাগরণ। প্রফেসর ইউনুস সরকারের সময় যেভাবে ইউরোপ, চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক স্থাপন করা হয় তা কোনো কাকতলীয় ঘটনা নয়। এটি ছিল কূটনৈতিকভাবে পরিকল্পিত ভারসাম্য নীতি, যাতে কোনো এক শক্তির কাছে বাংলাদেশ সম্পূর্ণ নির্ভরশীল না হয়, বরং প্রতিটি শক্তির সঙ্গে পারস্পরিক নির্ভরতা তৈরি হয়। এভাবেই ইউরোফাইটার টাইফুন আসে ইউরোপ থেকে, JN-10C আসে চীন থেকে, JF-7 আসে পাকিস্তান থেকে, আর হিসার ও আসে তুরস্ক থেকে। এই চারটি নাম কেবল প্রযুক্তি নয়, এগুলো রাজনৈতিক প্রতিরোধের চারটি স্তম্ভ। কারণ এই অস্ত্রগুলো বাংলাদেশের শত্রুকে ভয় দেখানোর জন্য নয়, বরং বন্ধুকে সতর্ক রাখার জন্য। যখন একটি ছোট দেশ প্রতিরোধের শক্তিশালী হয়, তখন বড় দেশগুলো তার সাথে বন্ধুত্ব করে সম্মানের জায়গা থেকে, দয়ার জায়গা থেকে নয়। বাংলাদেশের নীতি এখন স্পষ্ট, আমরা কারো হাতের মুঠোয় থাকতে চাই না। এই আত্মবিশ্বাসই আজ বাংলাদেশের প্রতিরক্ষা দর্শনের প্রাণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, এই প্রস্তুতি কোনো একদিনের যুদ্ধের জন্য নয়, এটি এক প্রজন্মের নিরাপত্তা তৈরির জন্য। কারণ যুদ্ধ এখন শুধু বন্দুক দিয়ে হয় না, হয় অর্থনীতিতে, সাইবারে, হয় তথ্যের ভেতর দিয়ে। আজকের প্রস্তুতি মানে শুধু ট্যাঙ্ক বা জেট নয়, এর ভেতরে আছে স্যাটেলাইট নজরদারি, তথ্যযুদ্ধ এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার স্বপ্ন। এই প্রস্তুতির মূলে আছে এক নিঃশব্দ উপলব্ধি, যে দেশ নিজের আকাশকে নিরাপদ করতে পারে না, সে কখনো নিজের রাজনীতি নিরাপদ রাখতে পারে না। আর এই উপলব্ধি আজ বাংলাদেশকে বদলে দিয়েছে। একসময় যে দেশ যুদ্ধের কথা শুনলে ভয় পেত, আজ সেই দেশ জানে যুদ্ধ না চাইলেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির প্রথম শর্ত। দক্ষিণ এশিয়ার আকাশ এখন পুরনো নক্ষত্রেরা আর স্থির নেই, তারা নড়ছে। কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ সমুদ্রের দিকে। মানচিত্রের যে রেখাগুলো একসময় লাল কালি দিয়ে আঁকা হয়েছিল, আজ সেগুলোর নিচে জমে উঠছে সামরিক কালি, যেখানে প্রতিটি দেশ নিজের সীমান্তের চারপাশে নতুন রং লাগাচ্ছে। এই মানচিত্রের কেন্দ্রে এখন বাংলাদেশ, কেননা ভৌগোলিকভাবেই দেশটি হল চীন ও ভারতের সংঘর্ষের নরম রেখা, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগবিন্দু। বিশ্বের প্রতিটি কৌশলবিদ জানে, যে দেশ এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত যোগাযোগ পথ।
আর সেই পথের মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এ কারণেই ইউরোফাইটার JN-10C, JF-7, হিসার ও এগুলো কেবল অস্ত্র নয়, এগুলো মানচিত্রের কলম। প্রতিটি ডানা, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি সেনাটহল এই অঞ্চলের নতুন লাইন টানছে, যে লাইন আর রাজনীতি দিয়ে মোছা যাবে না। ভারত দীর্ঘদিন ধরে নেট সিকিউরিটি প্রোভাইডার নামে পুরো দক্ষিণ এশিয়াকে নিজের তত্ত্বাবধানে রাখতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের এই প্রস্তুতি সেই ধারণার ভেতরেই এক চির ধরিয়ে দিয়েছে। এখন আর নিরাপত্তা একমুখী নয়, এখন প্রতিরক্ষা ভারসাম্য চারিদিকে ভাগ হয়ে গেছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে বাংলাদেশ এখন আর নিরপেক্ষ শক্তি নয়। এটি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার প্রতিরোধের অক্ষ। অন্যদিকে বেইজিং ও ইসলামাবাদ একই সঙ্গে এই পরিবর্তনকে দেখেছে সম্ভাবনা হিসেবে। তারা বুঝতে পেরেছে এই নতুন ঢাকা যদি নিরপেক্ষ থেকেও আত্মনির্ভর হয়, তবে সেটি তাদের কৌশলগত ভারসাম্যের পক্ষে। বাংলাদেশ এখন যেন এক অদ্ভুত দ্বীপ, যেখানে চারদিকের শক্তি ভেসে আসে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকে এক শান্ত অথচ শক্ত কেন্দ্র। এখন প্রশ্ন হলো, এই মানচিত্রে পরবর্তী রেখাটি কোথায় টানা হবে? বিশ্লেষকরা বলেন সেই রেখা টানা হবে সমুদ্রে, কারণ যুদ্ধের পরবর্তী মঞ্চ হবে বঙ্গোপসাগর, যেখানে ডুবোজাহাজ, রাডার এবং অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ করবে কে কার উপকূলে প্রবেশ করতে পারবে। বাংলাদেশ ইতোমধ্যেই সেই প্রস্তুতিও নিচ্ছে। নতুন উপকূলীয় ঘাঁটি, নতুন নজরদারি সিস্টেম এবং যৌথ মহড়া কর্মসূচি এখন প্রায় নিয়মিত ঘটনা। এই পুরো দৃশ্যটা বাইরে থেকে দেখলে শান্ত দেখালেও এর ভেতরে চলছে কূটনৈতিক দাবার খেলা, যেখানে প্রতিটি চুক্তি, প্রতিটি সফর এবং প্রতিটি সামরিক মহড়া আসলে ভবিষ্যতের কোন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপ, চীন, তুরস্ক সবার সঙ্গেই যখন এক দেশ একসঙ্গে বন্ধুত্ব করে, তখন সেটি আর ছোট দেশ থাকে না, তখন সেটি হয়ে ওঠে কেন্দ্রবিন্দু, যেখানে দিক নির্ধারণ হয় সীমান্ত নয়, কৌশল নির্ধারণ হয় যুদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার এই নতুন মানচিত্রে এখন লাল সবুজ রংটি শুধু একটি পতাকার নয়, এটি এক সতর্ক রেখা, যা বলে আমরা কারো ছায়ায় থাকব না। আজকের বাংলাদেশ সেই ইতিহাসের জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে তার প্রতিটি সিদ্ধান্তই একদিন মানচিত্রের চিহ্ন হয়ে যাবে। আর সেই মানচিত্র একটাই কথা বলে, এই অঞ্চলের ভবিষ্যৎ আর এক দেশীয় নয়। এখন এই অঞ্চলের ভারসাম্য নির্ভর করছে এক ছোট দেশের দৃঢ় প্রতিরোধের ওপর, যে দেশ নিঃশব্দে বলছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরা প্রস্তুত। এবং আমাদের আকাশ, আমাদের সমুদ্র, আমাদের সীমান্ত সব জানে কোথায় টানতে হয় নতুন রেখা। রাত নেমেছে কক্সবাজারের উপকূলে। মহেশখালীর ঘাঁটি থেকে ভেসে আসছে টহল নৌকার শব্দ। দূরের সাগরের কালো জলে এক বিমূর্ত আলোর রেখা, সম্ভবত নতুন ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। এক তরুণ অফিসার দাঁড়িয়ে আছেন সৈকতের ধারে, তার কানে হেডসেট, চোখে ট্যাকটিক্যাল গগলস। দূর থেকে ভেসে আসছে কমান্ড সেন্টারের কণ্ঠ, সব ইউনিট রেডি পজিশনে থাকো। তিনি ধীরে হেসে বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে এই আকাশ জানবে আমরা প্রস্তুত। বাতাসে তখন লবণের গন্ধ, কুয়াশার ভেতর মিশে আছে সাগরের গর্জন। দূরে ইউরোফাইটারের ইঞ্জিন শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে। বাংলাদেশ এখন কেবল একটি দেশ নয়, এটি এক প্রস্তুত মানচিত্র, যেখানে প্রতিটি বিন্দুতে লেখা আছে এক সতর্ক ভবিষ্যৎবাণী। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আসছে, আমরা প্রস্তুত। দক্ষিণ এশিয়ার মানচিত্র আবারও বদলাতে চলেছে।